একটা বিষয় আছে, এই বিষয়টা যে শুধু বাংলাদেশে না আছে তা নয়, এটা আমি বাইরেও দেখেছি আছে, বাট এই বিষয়টা খুব জরুরি। আমরা এই মুহূর্তে যেই দেশগুলোকে খুব আমাদের সামনে এক্সাম্পল হিসেবে নিয়ে আসি, বেশ কয়েকটি দেশ, আমরা কোরিয়াকে আনি, আমরা তাইওয়ানকে আনি, আমরা ভিয়েতনামকে নিয়ে আসি বিভিন্নভাবে, যে ওরা গত 15 বছরে গত 20 বছরে ওরা অনেক ডেভেলপ করেছে। খুব ইজিলি যখন আমরা বলি, আমরা এই দেশগুলোর কথা বলি যে বিভিন্নভাবে তারা খুব ফাস্ট র্যাপিড তারা ডেভেলপ করে গেছে। তারা ডেভেলপ করার একটি কারণ হচ্ছে, অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যে তারা তাদের মানুষদেরকে ভোকেশনাল এবং টেকনোলজিক্যাল ইনস্টিটিউশনগুলোকে তারা সুন্দরভাবে গড়ে তুলেছে। ভোকেশনাল ইনস্টিটিউটগুলো তাদের দেশে যেটা আছে এবং টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন যেগুলো আছে সেখানে, এবং তারা তাদের মানুষদেরকে, তাদের ইয়াং জেনারেশনকে তারা উৎসাহিত করেছে, উৎসাহ দিয়েছে তারা যে যেন এইগুলোতে বাচ্চারা যায়। গতকালকে যেরকম আমার সাথে সুইডিশ অ্যাম্বাসেডর, সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডরের কথা হচ্ছিল, সে বলছিল যে আমরা তোমাদেরকে, যখন আমি এগুলো শেয়ার করছিলাম, বলে যে আমরা তোমাদেরকে এগুলাতে হেল্প করবো। তার আগে চাইনিজ অ্যাম্বাসেডরের সাথে করছিল, সে বলছিল এটা খুব ভালো তোমাদের চিন্তা ভাবনা, যদি তোমরা এই পলিসি নাও আমরা তোমাদেরকে হেল্প করবো, কারণ আমরা এইভাবে অ্যাডভান্স করেছি, আমরা এইভাবে আমাদের যেটা চিন্তা আছে, আমাদের যেটা চিন্তা আছে, যেমন অলরেডি ব্রিটিশ হাইকমিশনের সাথে এর মধ্যে কয়েকবার আমার কথা আছে, ব্রিটিশ হাইকমিশন যখন এই যে এডুকেশনের যে বিষয়গুলো বললাম, এটাতে অলরেডি তারা অসম্ভব ইন্টারেস্ট শো করেছে। যে ল্যাঙ্গুয়েজ কোর্স, জার্মান অ্যাম্বাসেডর বলেছে যে আমরা তোমাদেরকে শেখাবো, ফ্রেঞ্চরা বলেছে যে আমরা তোমাদেরকে হেল্প করবো যদি তোমার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করতে চাও। আমি বলছি ফাইন, ভেরি গুড। কাজে অলরেডি সহযোগিতার হাত আমরা পেয়েছি। আমরা যেটা মোটামুটি ভাবে চিন্তা ভাবনা করেছি যে আমরা সিলেবাসটাকে যখন রিঅর্গানাইজ করব, প্রাইমারি স্কুল থেকে একদম ক্লাস 12 পর্যন্ত, আমরা ক্লাস 8 পর্যন্ত, আমরা ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত আমরা থিওরিটিক্যাল জিনিসগুলো শেখাবো বাচ্চাদেরকে, বিভিন্ন ভোকেশনাল, সেটা ইলেকট্রিক্যাল হতে পারে, সেটা মেকানিক্যাল হতে পারে, বিভিন্ন ভোকেশনাল বিভিন্ন থিওরিটিক্যাল শেখাবো, এবং ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত আমরা প্র্যাকটিক্যাল নলেজগুলো, তাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু হবে ক্লাস 9 থেকে। এভাবে জিনিসটা আমরা আস্তে আস্তে গড়ে তুলেছি। অর্থাৎ একটা বাচ্চা যখন 8 জন্মে মিউজিক পারবে, 3টা ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড অ্যান্ড থার্ড ল্যাঙ্গুয়েজ তার যখন থাকবে একটা, সাথে যদি তার ভোকেশনাল একটা ট্রেনিং থাকে, থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল, আমার তো মনে হয় সেই বাচ্চাটাকে পৃথিবীর কোনো দেশে কেউ আটকে রাখতে পারবে। এবার আমরা আসি ভোকেশনাল কথা আপনারা বলেছি। ভোকেশনাল এটা তো স্কুলে হচ্ছে, এর বাইরে আমাদের হিউজ ইয়াং জেনারেশন আছে। আমাদের প্রায় অ্যাবাউট 1 মিলিয়ন, 10 লাখের মতন মানুষ প্রতি বছর বিদেশে যাচ্ছে। এর মধ্যে প্রায় 700,000, প্রায় 7 লাখের মতন মানুষ, 6.5 থেকে 7 লাখের মতন মানুষ যারা যাচ্ছে বাইরে, এরা হচ্ছে প্রায় 7 লাখের মতনই আপনি বলতে পারেন মানুষ যাচ্ছে, এরা আনস্কিল্ড হিসেবে যাচ্ছে। ফলে এরা যে যাচ্ছে, এরা বেচারারা পরিশ্রম করছে, এই মানুষগুলো পরিশ্রম করছে, পরিশ্রম করে ডলার দেশে পাঠাচ্ছে, কিন্তু ভ্যালু অ্যাড হচ্ছে না, ভ্যালু অ্যাড হচ্ছে না। আমরা যদি একটু রিজনাল হিসেবে দেখি, দেখবেন যে মিডল ইস্টেই বেশি যাচ্ছে, এবং মিডল ইস্টে কোন এলাকার অধিকাংশ মানুষ যাচ্ছে, বাংলাদেশের কোন রিজনের মানুষ যাচ্ছে, চিটাগং বেল্টের মানুষ। আপনি যদি মক্কা যান, মদিনা যান, সাউদি আরবের বিভিন্ন জায়গায় যান, মিডল ইস্টে দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলের মানুষ বেশি যাচ্ছে। আপনি যদি ইটালিতে যান, ইটালিতে আপনি দেখবেন যে অধিকাংশ বাংলাদেশের সাথে দেখালে, 10 জনের সাথে দেখালে দেখবেন 7 জন মানুষ কোন অঞ্চলের বলেন তো? ইয়াস, ফরিদপুর, শরীয়তপুর, এই অঞ্চলের মানুষ বেশি যাচ্ছে। আমরা যেটা আমাদের প্রাইমারি চিন্তা ভাবনার মধ্যে আছে, আমরা অলরেডি গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টটা আপনার কাজ করে এই ধরনের কাজ করে, মানে বিদেশে পাঠানো। কিন্তু ওই ডিপার্টমেন্টের একজনের সাথে আমি প্রায় কয়েক মাস আগে আলাপ করেছিলাম, তাদেরকে সেভাবে গভর্নমেন্ট থেকে এনকারেজ করা হয়নি, তাদের বিভিন্ন জিনিস আটকে আছে। যেমন আমাকে উদাহরণস্বরূপ বলছিল যে বেশ কিছুদিন আগে সাউথ কোরিয়া থেকে একটা টিম এসেছিল, সেই টিমটা এসে তারা খোঁজ করছে, তারা তারা ওয়েল্ডার চাচ্ছে, ওয়েল্ডার মানে ঝালাই করবে একটার সাথে একটা ঝালাই। আপনাদের মনে হতে পারে ব্যাপারটা তো খুব ইজি, কিন্তু তারা খুঁজে পায় নাই। এটা আপনার কাছে মনে হতে পারে যে তাহলে হয়তো সবারই মনে প্রশ্ন আসবে, এটা নিশ্চয়ই তারা ঠিকভাবে খোঁজে নেয়, নাহলে আমাদের রাস্তাঘাটে চলতেই দেখি কত ওয়েল্ডার, দোকানপাটে দেখছি যে এই যে ওয়েল্ডিং করছে, গাড়ির জিনিসপত্র ওয়েল্ডিং করছে। না, তারা খুঁজছিল
আন্ডার ওয়াটার ওয়েল্ডার, পানির নিচে ওরা জাহাজ তৈরি করে, পানির নিচে ওয়েল্ডিং করবার কাজ, এবং একজনও খুঁজে পায় নাই। আপনাদের সকলকে আমি বলি তাদের স্যালারি কত ছিল জানেন? $3,000 US ডলার, 3,000 তারা যদি পেত। পরে তারা বলেছে যে ভাই আমরা নিজেরাই তৈরি করে নেব, তোমরা আমাদেরকে লোক দাও। তো এখন যেই ডিপার্টমেন্টেরটার কথা বলেছিলাম, আমি বললাম যে ভাই তোমরা কি আমাদেরকে একটা হেল্প করতে পারবা? বলে স্যার বলেন কি হেল্প। আমি বললাম যে আমাদের নর্মালি যে মানুষগুলো যে যাচ্ছে, এই মানুষগুলো যারা যেখানে যাচ্ছে আগামী 5 থেকে 10 বছর পৃথিবীর কোন কোন দেশে কি কি ধরনের চাকরি বাকরির চাহিদা আছে, আমাদেরকে কি এরকম কোন একটা স্ট্যাটিস্টিক্স তৈরি করা, রিসার্চ তৈরি করা সম্ভব? তারা আমাকে বললো যে ইয়েস স্যার পসিবল, এটা পসিবল। আমরা ওই কাজটি মোটামুটি চেষ্টা করছি করার জন্য, এবং এক্ষেত্রে আমরা আমাদের এমবাসি লাগবো, তাদের ব্যবহার করবো, এবং তাদেরকে আমাদের যেটা পরিকল্পনা আছে তাদেরকে আমরা টার্গেট দিয়ে দিব যে তোমার এখানে আগামী সে ধরেন মিডল ইস্টে, সৌদি আরবে ওরা এক্সপ্যান্ড করছে, অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, তাদের বিভিন্ন রকম ইঞ্জিনিয়ার লাগবে, ওয়েল্ডার লাগবে, বিভিন্ন রকম প্লাম্বার লাগবে, কি ধরনের কেমন লাগবে সেটি তারা তৈরি করছে। যেমন ধরেন আমরা জাপানের কথা যদি তুলনা করি, এই মুহূর্তে আমরা যদি জাপানের পপুলেশন ডায়নামিক দেখি তাহলে তাদের কি ধরনের পপুলেশন। আমাদের এখানে যখন ইয়াং পপুলেশনের সংখ্যা বেশি, অলমোস্ট হাফ অফ দি পপুলেশন বলা যায়, অ্যাটলিস্ট হাফের কাছাকাছি মোটামুটি। জাপানে কিন্তু আপনারা নিশ্চয়ই অনেকেরই ধারণা আছে জাপানে ঠিক অপোজিট, কিন্তু ওখানে এল্ডারলি মানুষের সংখ্যা বেশি, ইয়াং পপুলেশন সংখ্যা কম। এখন এই কারণে দুটো সমস্যার মধ্যে জাপান পড়ে গিয়েছে। কি সমস্যায় পড়ে গেছে? এক, তাদের ফার্মিং ল্যান্ডগুলোতে তারা প্রপার লোক পাচ্ছে না ফার্মিং ল্যান্ড ফার্মিং এর কাজ করার জন্য। দুই, যেহেতু এল্ডারলি মানুষের সংখ্যা ওখানে বেশি, সেই জন্য তাদের কেয়ারার প্রয়োজন। নেপাল থেকে চলে যাচ্ছে মানুষ জাপানে কেয়ারের কাজ নিয়ে, ইন্দোনেশিয়া থেকে চলে যাচ্ছে, বাংলাদেশ থেকে যেতে পারছে না, কারণ প্রপার ট্রেনিং এর ব্যবস্থা নাই অ্যান্ড প্রপার ল্যাঙ্গুয়েজ। তাদের একটা গ্রেড 4 একটা এরকম কিছু আছে যে ল্যাঙ্গুয়েজে পার হতে হয়, জাপানিজ ল্যাঙ্গুয়েজে, সেইটা নেই বাংলাদেশে। আমরা প্রাইমারি ডিসকাশন তাদের সাথে করেছি, তারা বলেছে ভাই ওখানে একটা অর্গানাইজেশন, তারা নিজেরাই সবকিছু করবে, শুধু আমাদেরকে কিছু ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট বা কিছু সাপোর্ট তাদেরকে দিতে হবে, তাহলেই আমরা এখান থেকে ট্রেনিং দিয়ে আমরা আমাদের দেশের মানুষগুলোকে, আমাদের দেশের ছেলে মেয়েদেরকে আমরা পাঠাতে পারবো। তার মানে চিন্তা করেন কি পরিমাণ জব ক্রিয়েশন হবে। একটু আগে আমি বলেছিলাম যে ভ্যালু অ্যাডের কথা, সেই ভ্যালু অ্যাড করতে পারবো আমরা। একটু আগে যে বলছিলাম যে কোন এলাকায় কোন দেশের, কোন বাংলাদেশের কোন জোনে, কোন এরিয়াতে কোন এলাকার মানুষ বেশি যায়, বা আপনারা বলেছেন যে ইটালিতে শরীয়তপুর বা ফরিদপুর এই অঞ্চলের মানুষ আছে। আমাদের চিন্তা ভাবনার মধ্যে যেটা আছে যে ফরিদপুর এরিয়াতে যেই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো আমরা করব, ঠিক সিমিলার প্রবলেম কিন্তু আপনার একই প্রবলেম, পপুলেশনের একই প্রবলেম ইটালিতেও আছে। সেই জন্য ওইখানকার যে ভোকেশনাল ইনস্টিটিউট হবে এবং ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট হবে, সেখানে আমরা ইটালির ল্যাঙ্গুয়েজের উপরে জোর দেবো, এবং ওখানে যেই টাইপের কাজগুলো হয় সেখানে আমরা ভোকেশনগুলো ওইভাবে ডিজাইন করার চেষ্টা করব যে ওখানে যাতে ওই কাজের উপযুক্ত ট্রেনিংগুলো হয়। ঠিক একইভাবে সৌদি আরবে থেকে চিটাগং, নোয়াখালী এই দিকের মানুষ বেশি যাচ্ছে সৌদি আরবে। সৌদি আরবে যেই টাইপের কাজের মানুষ যাচ্ছে, কাজের জন্য মানুষ যাচ্ছে, আমরা ওখানকার ভোকেশনাল ইনস্টিটিউটগুলোকে ওইভাবে আমরা গড়ে তুলতে চাই, প্ল্যানিং করছি, এবং ওখানে আমরা অ্যারাবিক কোর্সটাকের উপরে এমফেসাইজ দেব, যে যেহেতু ওখানকার বেশিরভাগ মানুষ মিডল ইস্টে যাচ্ছে, এইভাবে করে আমরা পুরো জিনিসগুলোকে ডিজাইন করতে চাচ্ছি। এরপরে আসেন আমাদের এই মুহূর্তে খুব সম্ভব দেশে 3 কোটির মতন বেকার। অফিসিয়াল রেকর্ড, আমার ধারণা আনঅফিসিয়ালি আরো বেশি হবে। বলে যে প্রতি বছর 2 মিলিয়নের মতন মানুষ অ্যাড হচ্ছে এটার সাথে, কাজে সবকিছু মিলালে এটা সংখ্যা অনেক বেশি হবে। এখন আমরা যতই গার্মেন্টস ফ্যাক্টরি করি, যতই এক্সপোর্টের ফ্যাক্টরি করি, এত মানুষকে তো আমরা এইভাবে করে জব দিতে পারবো না, এবং সে কারণেই কিন্তু এতক্ষণ যেই কথাগুলো বললাম যে সকলকে যে আমরা দেশের ভিতরেই সুবিধা দিতে পারবো তা না, দেশের বাইরেও আমরা সুবিধা দেওয়া, দেশের বাইরেও যাতে যেতে পারে সেই ব্যবস্থাটাও আমরা গড়ে তুলতে চাইছি। সেই জন্যই এতক্ষণ আপনাদের সামনে আমি তুলে ধরলাম আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, এরপরে আমাদের ইয়াং জেনারেশনের বিরাট একটা অংশ আছে যারা অনলাইনে কাজ করে। কেউ হয়তো ডাটা প্রসেসিং এর কাজ করছে,
কেউ হয়তো ডিজাইনিং এর কাজ করছে, কেউ হয়তো কন্টেন্ট মেকিং এর কাজ করছে। এদের বিরাট একটা অংশের একটা সমস্যা আছে। বিরাট অংশের বলবো কেন, বলা যায় মোটামুটি সকলের একটা সমস্যা আছে। এরা বিদেশে যে কাজ করছে এবং কাজের বিনিময়ে যে পারিশ্রমিকটা তারা পাচ্ছে, সেই পারিশ্রমিকটাকে তারা আনতে পারছে না, দেশে আনতে পারছে না অফিসিয়াল ওয়েতে, প্রপার ওয়েতে। পেপ্যালের কথা আপনারা কম বেশি সবাই জানেন, ধারণা আছে আপনাদের। পেপ্যাল সহ আরো কয়েকটা এরকম ইনস্টিটিউশন আছে যারা এই ট্রানজেকশন গুলো করে। পেপ্যালের এখানে কোনো অফিস নেই। আচ্ছা, আমরা অলরেডি প্রাইমারিলি তাদের সাথে কথা বলেছি, এরকম আরো দু একটা ইনস্টিটিউট পেপ্যাল সহ তাদের সাথে কথা বলেছি, ভাই তোমরা আসো বাংলাদেশে, আসলে তোমাদেরও যেমন বিজনেস হবে, আমাদের মানুষরা উপকৃত হবে। আচ্ছা, এখন আসেন এই যে যারা আমাদের ইয়াং জেনারেশনে যারা এই কাজগুলো করছে, এদের আপনি খেয়াল করে দেখবেন ইন্টারনেটের একটা সমস্যা আছে। আমরা যেটা মোটামুটি ভাবে চিন্তা করেছি যে ইম্পর্টেন্ট যেগুলা জায়গা আছে, যেমন সে 11 নম্বরের উপরে যদি ইম্পর্টেন্ট মানে ভালো মানে মোটামুটি চলে, ইয়াং ছেলেমেয়েরা যেখানে যায় বসে কাজ করে, সেটা লেখাপড়া হোক, তার জবের কাজই হোক, এরকম জায়গাগুলোতে পাবলিক প্লেসগুলোতে আমরা ফ্রি ওয়াইফাই এর একটা ব্যবস্থা করতে চাইছি। আমরা ফ্রি ওয়াইফাইটা কেমন হবে? ফ্রি মানে পুরোপুরি ফ্রি না, কিন্তু একটু ভিতরে একটা ছোটখাটো রহস্য আছে, ওটা এক্সপ্লেন করছি আপনাদের সামনে। যেমন ধরেন ফ্রি অবশ্যই আপনি পাবেন, ফ্রিটা আপনার হয়তো 1 বা 1.5 ঘন্টার জন্য ফ্রি থাকবে। আপনি যখন লগ ইন করবেন, কতগুলো প্রসিজার আছে, প্রসিজারগুলো মেনটেন করতেই হবে। লগ ইন আপনি করলেন, লগ ইন হওয়ার পরে হয়তো আপনাকে 1 মিনিট বা 1.5 মিনিটের একটা অ্যাড আপনাকে দেখতে হবে। আপনাকে অ্যাডটা দেখতে হবে, অ্যাডটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি কানেক্ট হয়ে যাবেন। আপনি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আপনি ফ্রি তখন কাজ করতে পারবেন। সেটা আবার 1-1.5 ঘন্টা পরে আবার ওটা ডিসকানেক্ট হবে, আপনাকে আবার লগ ইন করতে হবে, আপনাকে আবার 1 মিনিট বা 1.5 মিনিটের একটা অ্যাড আপনাকে দেখতে হবে। আমরা এইভাবে জিনিসটাকে সেট আপ করতে চাচ্ছি এবং আস্তে আস্তে এটার এক্সপ্যান্ড। আমার ধারণা এই সাপোর্টটা যদি আমরা তৈরি করতে পারি, এই ইনফ্রাস্ট্রাকচার এবং সাপোর্টটা যদি তৈরি করতে পারি, আমাদের ইয়াং জেনারেশনের বহু ছেলে মেয়েকে আমরা হেল্প করতে পারবো। এখন আসুন, একটু আগে যে বললাম তারা যারা কাজ করছে, যেমন ধরেন কন্টেন্ট মেকার যারা কাজ করছে, এই কন্টেন্ট মেকারদের কাজ করতে গিয়ে পেমেন্টের একটা সমস্যা হচ্ছেই তাদের, অথবা তাদের কোনো ওয়ার্ক স্পেস তেমন নাই। যারা ডিজাইনিং এর কাজ করছে তাদের হয়তো ওয়ার্ক স্পেস ঠিকভাবে নাই। যারা ডাটা প্রসেসিং এর কাজ করছে তাদের হয়তো ওয়ার্ক স্পেস নাই। আমরা দেখেছি কয়েক বছর আগে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, যারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদেরকে আমরা দেখেছি ইন দ্য নেম অফ মেকিং আইটি পার্ক, অনেক বড় বড় বাংলাদেশের বিভিন্ন জায়গায়, খুব সম্ভবত এরকম 43টার মতন আছে, 43টার মতন আইটি পার্ক, ইন দ্য নেম অফ আইটি পার্ক বিরাট বিল্ডিং বানিয়েছিল তারা, কিন্তু এই বিল্ডিংটাতে কোনো কাজ হয় না। অনেকগুলা বন্ধ হয়ে পড়ে আছে, অসামাজিক কাজ হয়, এবং অনেকগুলোতে আপনার কমিউনিটি সেন্টার হচ্ছে, বিয়ে শাদী হচ্ছে, মানুষের জন্মদিন পালন হচ্ছে আইটি পার্কের মধ্যে। আমরা যেটা পরিকল্পনা গ্রহণ করছি, এটা ফরচুনেটলি হোক বা যে কারণে কোইন্সিডেন্টলি হোক, এই মোস্ট অফ দ্য আইটি পার্ক এগুলো আবার দেশের বিভিন্ন ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি ক্যাম্পাস যেগুলো আছে সেগুলোর কাছাকাছি জায়গায় হয়েছে, খুব বেশি সেগুলা থেকে দূরে না। এবং আমাদের এই ইয়াং জেনারেশনরা সাধারণত ওই এলাকার মধ্যে মোস্টলি থাকে যারা এইসব কাজ করে। আমরা ঠিক করেছি এই আইটি পার্কগুলোকে আমরা অ্যাক্টিভেট করব। এখানে প্রথমত আমরা ফ্রি ওয়াইফাই পুরাটাতে ব্যবস্থা করব। দ্বিতীয়ত, এরকম কাজ যারা করে তারা যদি তাদের অথেন্টিকেটি মানে আইডি দিতে পারে, জেনুইন দিতে পারে যে ইয়াস ও এরকম কাজের সাথে জড়িত, হি ইজ ইনটু আইটি বিজনেস, ও হয়তো ট্রেডিং করছে অনলাইনে, ও হয়তো ডিজাইনিং এর কাজ করছে, ও হয়তো ডাটা প্রসেসিং এর কাজ করছে, তাহলে ওকে আমরা ওখানে একটা ফ্রি ওয়ার্কিং স্পেস দেব। তাকে আমরা ফ্রি একটা ওয়ার্কিং স্পেস দেব। স্বাভাবিকভাবে এই মুহূর্তে হয়তো বেচারা তার মেসের কর্নারে বসে বিছানার উপরে বসে কষ্ট করে কাজ করছে, অথবা কোনো আত্মীয় স্বজনের বাসায় থাকে, অথবা 2-3 ভাই বোন একটা রুম শেয়ার করে থাকছে, সেখানে এই কর্নারে বিছানার উপরে বসে কষ্ট করে কাজ করছে, অথবা চেয়ারের উপরে বসে কোনো রকম ভাবে কাজ করছে। কিন্তু ওই ছেলেটা বা ওই মেয়েটা যদি একটা ওয়ার্কিং স্পেস পায়, তখন দেখা যাবে যে সে 2-3 জন বন্ধু নিয়ে হয়তো 6 মাস পর একটা কোম্পানি ফর্ম করলো, জব ক্রিয়েশন হচ্ছে। আমরা যদি পেপ্যালের ব্যাপারটা সলভ করে ফেলতে পারি, তাহলে দেখা যাবে যে তার ইনকামটা বেড়ে গেল, ফরেন কারেন্সিটা আমাদের বাড়ছে। এইভাবে আমরা পুরো জিনিসগুলোকে আমরা চিন্তা করছি।